আমার গণিত পঞ্চম শ্রেণী স্পেশাল ক্লাস ক্লাস নম্বর 4 কোশ্চেন নম্বর 31 থেকে 40 দাগ পর্যন্ত করব আজকে আমরা। প্রথমে চলে আসবো 31 দাগের সমস্যায়, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? তো এর উত্তর হবে 360 ডিগ্রি। আমরা আমার গণিত বইয়ের ক্লাসে বোর্ডে একটা সূত্রের সাহায্যে প্রমাণ পেয়েছিলাম। সেটা কি ছিল? চতুর্ভুজের কয়টা বাহু? চারটে বাহু, -2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? 2 গুণ 180 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। জোরে বলবে, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে সমকোণের মান কত? সমকোণের মান 90 ডিগ্রি। এটা আমরা জানি তো নাকি জানি না? জানি। সমকোণের মান কত প্রতিভা? সমকোণের মান কত? জোরে বলো। 90 ডিগ্রি। তাহলে সমকোণ কাকে বলে? একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি লম্বালম্বি ভাবে পড়ে, তাহলে তার মাঝখানে যে কোণ উৎপন্ন হয় একে বলা হয় সমকোণ বা 90 ডিগ্রি বলা হয়। সমবাহু ত্রিভুজ কখনোই সমকোণী বা স্থূলকোণী ত্রিভুজ হতে পারে না। কেন? আমরা কদিন আগে আমাদের ক্লাসে এটা জানতে পেরেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের কি হচ্ছে? তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে। এই সমবাহু ত্রিভুজটা কোনোদিনই সমকোণী অথবা সূক্ষ্মকোণী স্থূলকোণী হতে পারবে না। তাহলে সমকোণী হতে গেলে এর একটা বাহুকে 90 ডিগ্রি হতে হবে, একটা বাহুকে 90 ডিগ্রি হতে হবে। আর স্থূলকোণী হতে গেলে এর একটা বাহুকে স্থূলকোণ হতে হবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই বাহু দুটো যদি সমান হয়, কিন্তু এই পরের বাহুটা, এই বড় বাহুটা কিন্তু বেশি হয়ে যায়। আবার এই যে সমবাহু ত্রিভুজ যেটা আমরা এখানে এঁকেছি, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? তিনটে কোণই কিন্তু সূক্ষ্ম কোণ হচ্ছে, 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজ কোনোদিনও সমকোণী অথবা স্থূলকোণী হতে পারে না। কেন? এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে কারণ সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান সর্বদাই 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কখনোই, এই 60 ডিগ্রি কখনোই 90 ডিগ্রিতে যেতে পারবে না। তাই সমকোণী ত্রিভুজ হতে পারবে না। এটা কখনোই এই 60 ডিগ্রিটা কখনোই 90 ডিগ্রির বেশিও হতে পারবে না, কোনোদিন পারবে না। তিনটেই 60 ডিগ্রি করে থাকবে। এই কারণে এই ত্রিভুজটা কখনোই সমকোণী অথবা স্থূলকোণী হতে পারে না। আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজের দুটো বাহু সমান হতে পারে, কিন্তু অপর বাহুটা কখনোই ওই দুটো বাহু সমান হতে পারে না। তাই স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ তারা সমবাহুতে আসতে পারে না। উল্টো কথা, সমবাহু কখনো এইটার এটা যেতে পারে না, এইটার এটা কোনোদিন সমবাহুতেও আসতে পারে না। এটাই হচ্ছে ব্যাখ্যা। যাব 34 দাগে। 84 ডিগ্রি এর পূরক কোণ এবং সম্পূরক কোণের মান কত? তাহলে 84 পূরক কোণ কত বের করতে হবে? আরেকটা কি বললাম? পূরক আর সম্পূরক কোণ কত? পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি। কত হয় দেখতো? 90 মাইনাস 84 করলে কত হচ্ছে? 6 ডিগ্রি। আর সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি সমান সমান কত হবে? তাড়াতাড়ি বের করে বলো আমাকে। খাতা পেন রেডি রাখবে সবাই। 96 ডিগ্রি হতে হবে। একটা হবে পূরক কোণ 6 ডিগ্রি আর সম্পূরক কোণ 96 ডিগ্রি। হয়েছে সবার?
হ্যাঁ, এবার আসো ঘনবস্তুর কয়টি মাত্রা থাকে। আগে একটা ঘনবস্তু আঁকো, একটা ঘনবস্তু আঁকার পরে তার মাত্রা সংখ্যা কত। একটা থাকে দৈর্ঘ্য, একটা থাকে দৈর্ঘ্য বরাবর, এটার নাম হচ্ছে দৈর্ঘ্য বরাবর। এরকম আরেকটা থাকে, তার নাম হয় প্রস্থ বরাবর। আর এরকম একটা থাকে, তার নাম হয় উচ্চতা বরাবর। অর্থাৎ তিনটে মাত্রা। এখানে তিনটে মাত্রাকে আমরা দেখাবো কিভাবে। তিনটে মাত্রা দেখাতে গেলে এই একটা মাত্রা, এই একটা মাত্রা, আর এই আর একটা মাত্রা থাকে। এবার এই মাত্রাগুলো তোমরা বুঝবে না, তোমরা শুধু এইটাকে বুঝতে পারবে যে একটা ঘনবস্তু মানে একটা আয়তঘনক আঁকলাম। আয়তঘনক আঁকার পরে আমরা বলতে পারি যে এই যে মাত্রাটা আছে না, এই মাত্রাটার নাম হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা ধরলাম আমরা, দৈর্ঘ্য। আর এই যে মাত্রাটা আছে, এই মাত্রাটার নাম ধরলাম প্রস্থ। আর এই যে মাত্রাটা আছে, এই মাত্রাটার নাম দিলাম উচ্চতা। তাহলে এই তিনটে মাত্রা থাকে। অর্থাৎ যে বস্তুকে হাতে স্পর্শ করলে হাতে বাঁধে, তার নাম ঘনবস্তু বা তিনটে মাত্রা যুক্ত বস্তু। তাহলে তিনটি মাত্রা। ঘনবস্তুর কয়টা মাত্রা? তিনটি মাত্রা থাকে। চলে আসো 36 দাগে, বক্রতল এবং সমতল সম্বলিত একটি ঘনবস্তুর নাম। একটা বক্রতল আর একটা সমতল, বা দুটো সমতল একটা বক্রতল, এইটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল। আর এখানে যদি ঢাকা থাকে তাহলে এটা সমতল হবে। তাহলে চোঙাকার কি লিখব? উত্তর হবে চোঙাকার। চোঙাকার পাত্রেও, চোঙাকার পাত্র যদি নিরেট হয়, নিরেট চোঙ হবে নিরেট চোঙ। চোঙাকার পাত্র যদি নিরেট হতে হয় তাহলে নিরেট হলে হবে নিরেট চোঙ। নিরেট চোঙ অথবা চোঙাকার পাত্র যদি দুই দিক আটকানো থাকে বা একদিক আটকানো থাকে তাহলে কি হয়? একটা সমতল আর একটা বক্রতল হয়। অথবা শঙ্কু, অথবা শঙ্কু, একটা সমতল থাকে আর এইটা বক্রতল থাকে। 37 দাগে দেখছি, কোন বিশেষ পরিস্থিতিতে একটি সমকোণী চৌকোণ ঘনক হয়ে যায়? ঘনক কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আর সমকোণী চৌকোণ কি? দৈর্ঘ্য প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা। তিনটে আলাদা হতে পারে বা যে কোনো দুটো দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হতে হবে। এইটা সমকোণী চৌকোণ। এই সমকোণী চৌকোণ কখন ঘনক হয়ে যাবে? যখন এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়ে যাবে। এই, তাহলে আমরা কি লিখতে পারি? যখন যখন সমকোণী, যখন সমকোণী চৌবলের, যখন সমকোণী চৌবলের দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হয় তখন তাকে আমরা কি বলি? ঘনক বলি। 38 দাগে, ঐকিক নিয়মে দুটি রাশির মধ্যে কয়টি সম্পর্ক গঠিত হতে পারে? সম্পর্ক হতে পারে দুটি। কি কি? এক নম্বর হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক, অথবা তার নাম হচ্ছে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। আর দুই নম্বরে কি হতে পারে? দুই নম্বর হচ্ছে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। এই দুটো সম্পর্ক থাকে। তাহলে সরল সম্পর্ক কাকে বলে? যে সম্পর্কে একটা রাশির মান কমলে আরেকটা রাশির মানও কমে যায়, তাকে বলে সরল সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কি? যে সম্পর্কে একটা রাশির মান কমলে অন্যটা বেড়ে যায়, তাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। 39 দাগে দেখো, একটি ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে বাহুগুলির মাঝে কোন সম্পর্ক থাকতে হবে? আমি বলেছিলাম তিনটে বাহুর মধ্যে দৈর্ঘ্য এমন হতে হবে যে কোনো দুটো দৈর্ঘ্য যোগ করলে তৃতীয়টার থেকে বেশি হতে হবে। যেমন এখানে 5, এখানে 7, এখানে 6 যদি ধরি, 7 আর 5 12, 6-এর থেকে বেশি তো? 6 আর 7 13, 5-এর থেকে বেশি তো? 5 আর 6 11, 7-এর থেকে বেশি তো? তাহলে কি করতে হবে? যে কোনো
লিখে নাও, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয়টির দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, এটাই হচ্ছে নিয়ম। হলো, যাব 40 দাগে। সমদ্বিবাহু ত্রিভুজের কোন দুটি কোণ সমান হয়? সমদ্বিবাহু ত্রিভুজ আগে আঁকি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর এই দুটো বাহু সমান, তাই তো? তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই বাহু দুটোর সাথে মেশানো কোণ দুটো সমান হবে। তাহলে কি লিখবো? সমান বাহু দুটি লেখো, সমান বাহু দুটি তৃতীয় বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে, এই যে কোণ উৎপন্ন করে সেই কোণ দুটি সমান হয়, সেই কোণ দুটি কি হয়? সমান হয়। তাহলে আমরা দেখলাম 31 দাগ থেকে 40 দাগের সমস্যা, এইগুলোকে আবার খাতায় ফ্রেশ করে করতে হবে। HW প্রশ্ন করবে লাল কালি দিয়ে, আর উত্তর করবে সবুজ কালি দিয়ে। নির্দিষ্ট সময়ের মধ্যে HW জমা করতে হবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা কি করব? 5 নম্বর ক্লাসে চলে যাব।